সামা ওবায়দ। সামা ওবায়দ কেডা? বিএনপির বেঈমান মহাসচিব ওবায়দুর রহমানের ভাইয়া। বিএনপির বেঈমান কেন কইছি ভাই, 90-এর আন্দোলনের সময় ওবায়দুর রহমান সেনা ভবনে এসব লোকে দেখা করতে গেছিল বিএনপি জাতীয় পার্টিতে জয়েন করার জন্য, এর নাম প্রধানমন্ত্রী ডিক্লার করবে এই জন্য। তার মাইয়া হইছে সামা ওবায়দ। সামা ওবায়দের মা সাহেদা ওবায়দ নিউ ইয়র্কে আসছে, জাতিসংঘে বৈশা, জাতিসংঘে আমার প্রেজেন্সে বৈশা বলছে পেশা খালেদা জিয়া, পতিতা খালেদা জিয়া আর পাকিস্তানের গুপ্তচর জিয়া। আর মেয়ে হইছে সামা ওবায়দ, আমেরিকা ছিল, আমেরিকান নাগরিক, 2-4 কলম ইংরেজি জানে। এইটা দেখা আমির খসরু চিন্তা করলো এমন একটা কসকসি বেশ্যা তারে যদি গার্লফ্রেন্ড হিসাবে পাই অসুবিধা কি, আমার লাগে 2-4 কলম ইংরেজি কইব। তাই না নিয়ে তারে বসায় দিছে পররাষ্ট্র মন্ত্রণালয়তে। এখন পররাষ্ট্র মন্ত্রণালয় হ্যাঁ চালায়। আর খলিল কি করে জানেন? ডুকডুক করে। খলিল লুচ্চা মানুষ, হ্যাঁ দেহে আমির খসরুর উপর দেয়, হ্যাঁ যদি একটু টেস্ট করতে পারে। ওই যে আর্মিতে আছে না যে সিওসরার সিপাইগো মেসে অফিসাররা যায় না ভাই টেস্ট করার জন্য, টেস্ট করবে খলিল। কারণ খলিলের তো এই স্বভাবই আছে। কোনো এক সময় লতিফুর রহমানের স্টাফ থাকাকালীন কোন এক দিল্লির লগে পরকিয়া কইরা তার জামাইরে মাইরা হয়তো আমেরিকা পলাই আইছিল। ওই খলিল তো চরিত্র কি বদল হয়েছে? ওইটাই। তাহলে এখন বাংলাদেশের পররাষ্ট্রনীতি বলতে এইটা আছে, হরিলুটের বিপাশা, এর বাইরে আর কোনো কিছু আমি দেখি না। এখানে আশাবাদের কোনো কিছু আমি দেখি না একটা কারণে, 50 বছরে আমাদের কোন সফলতা দূরে থাক, আমরা সফল একটা নীতি প্রণয়নের ক্ষেত্রেও আফতার ভাই কোন সলিড এফোর্ট আমি কোথাও দেখি নাই। মেজর আক্তার, আমি হতাশাব্যঞ্জক কথা বলছি, আপনি যদি কোনো আশার বাণী শুনাইতে পারেন প্লিজ মেজর আক্তার। ধন্যবাদ আপনাকে। আশার বাণী আসলে ফরেন মিনিস্ট্রি সম্বন্ধে নাই। আব্দুল্লাহ ভাই যেটা বলেছেন যে আমাদের ফরেন মিনিস্ট্রি ফর্মুলেট হয় সাউথ কি বলে নাকি সাউথ ব্লক থেকে হয়, এটা ইজ রিয়েল ট্রু। এটা অস্বীকার করার কোনো উপায় নাই, কারণ আমাদের পররাষ্ট্র মানে পররাষ্ট্র শব্দটাই ওইভাবে তৈরি হয়েছে। এখানে দুইটি বিষয় বলতে চাই। আমি বলি নাই যে বিদেশে বা আমার ইউএন মিশনে কাজ করার পিছনে ডিপ্লোমেসিতে কোনো সফলতা আছে, কোনো সফলতা নাই। এটা আমাদের সোলজাররা তাদের কাজের মাধ্যমে প্রমাণ করেছে। আপনারা চিন্তা করেন যখন কুয়েত দখলের মানে আমেরিকা দখলের পরে পাকিস্তান পর্যন্ত রিফিউজ করছে মাইন ক্লিন করতে, মাইন ক্লিয়ারিং অপারেশন করতে, পাকিস্তান পর্যন্ত রিফিউজ করছে। সেখানে কিন্তু বাংলাদেশের ইঞ্জিনিয়াররা এই কুয়েতের মাইন গুলা যেগুলো ইরাকরা করছিল সেগুলো বাংলাদেশিরা করেছে। এর মাধ্যমে কিন্তু শুরু হয় এই মিশনে যাওয়ার। আর রোহিঙ্গার ব্যাপারে যেটা বললাম, আমি কর্নেল হাসিবুর রহমানের সঙ্গে একমত। আই নিড এ ডজন অফিসার, 3জন না ডজন অফিসার্স and about 4 to 5 brigade is good enough. 3 months training, I agree. 3 months training there, 45 days এর অপারেশনে আমি ইজিলি এই 10 লাখের সঙ্গে আর 10 লাখ বাংলাদেশে মিললে 20-25 লাখের একটা পপুলেশন আমি রাখাইনে সিটিকে রাইখা, আমি সিটিকে রেখে দিলাম সাউথ ব্লকে, সিটি উত্তরে মিজোরামের মাথা পর্যন্ত আমি এখানে একটা আরাকান রাষ্ট্র সেটা পুরনো আবার তৈরি করে ফেলতে পারি। এই প্রেশারটা দেওয়ার মতো অবস্থা আমাদের ছিল, এখনো আছে। কিন্তু আনফরচুনেট পার্ট হলো, আমি বলি এখানে কিছু আন্তর্জাতিক চক্রান্ত আছে। আপনি জানেন যে জাতিসংঘে একটা রোহিঙ্গা অ্যাক্ট বলে একটা মায়ানমার অ্যাক্ট আছে। এটা আগে ছিল বার্মা অ্যাক্ট, পরে এটা হয়েছে রোহিঙ্গা মায়ানমার অ্যাক্ট। মায়ানমার অ্যাক্টে তারা 37 এথনিক বা নৃগোষ্ঠীকে স্বীকৃতি দেওয়ার জন্য কোফি আনানকে দিয়ে একটা কমিটি করেছিল। সেটা যখন এই যে সুকি ছিল, যখন ওদের ফরেন মিনিস্টার হয়েছিল কিছুকালের জন্য, তখন সুকি প্রস্তাব করেছিল যে আপনারা আমাদের এথনিক্যাল কনফ্লিক্ট গুলা হচ্ছে,
এগুলোকে সলভ করার জন্য জাতিসংঘ থেকে একটা, কারণ জাতিসংঘ এই এথনিক্যাল যাতে ইয়া না হয়, মানে এই নৃগোষ্ঠীকে যাতে ধ্বংস করতে না পারে মায়ানমারের মূল গোষ্ঠী, এই জন্য একটা রেজলিউশন আছে জাতিসংঘের। যাই হোক, এইটার উপরে কোফি আনান সাহেব 24শে অগস্ট 2017 সনে একটা ডিক্লারেশন দেয় যে রোহিঙ্গারা মায়ানমারের কোনো নৃগোষ্ঠী না। ফলে মায়ানমারের ব্যাপারে, রোহিঙ্গাদের ব্যাপারে যে কোনো ব্যবস্থা মায়ানমার সরকার নিতে পারে। এই যেটা ডেঞ্জারাস যুক্তি করলেন উনি, ডিক্লারেশন দিলেন, এরপরে কি হলো, ওই 24 তারিখে রাত্রেই মায়ানমার আর্মি রোহিঙ্গা গ্রামগুলোকে উচ্ছেদ করে বাংলাদেশের বর্ডারে নিয়ে আসলো। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, আজকে এটা বলতেও ভয় লাগে, তখন আমাদের দেশমাতা খালেদা জিয়া ছিলেন লন্ডনে। 2017 সনে উনি একটা সুযোগ পেয়েছিলেন, ওনাকে লন্ডনে পাঠানো হয়েছিল। সে লন্ডন থেকে উনি একটা স্টেটমেন্ট করেছিলেন যে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হোক। প্রাইম মিনিস্টারের বক্তব্যের আগে কিন্তু বিএনপির বক্তব্য আসছিল। সেদিন আমি দুঃসাহস দেখিয়েছিলাম এটা প্রতিবাদ করতেছি, ম্যাডাম আপনি এটা বলতে পারেন না, এই স্টেটমেন্ট দিতে পারেন নাই। পরে ম্যাডাম বলেছে স্টেটমেন্ট উনি দেন নাই, উনি জানতেনও না। এটা ওনার নাম দিয়ে, যে আজকে যে আমার মুখ্য সচিব আছে কি নাম, সত্তার নাকি, সেই স্টেটমেন্টটা দিয়েছিল। এই স্টেটমেন্ট, এমন অনেক স্টেটমেন্ট প্রধানমন্ত্রীদের পক্ষে যা, আপনি জানেন যে অনেক লোক মারা যায় রাত্রে 12টা 2টা 3টার সময়, 3টার সময় প্রধানমন্ত্রীর স্টেটমেন্ট চলে আসে, উনি সুখ জানাইছেন। 3টার সময় প্রধানমন্ত্রী সজাগ থাকে? এই সুখ গুলো তো সাইন করে থাকে, খালি জাস্ট কেউ মারা গেলে তার নামটা দিয়ে দিয়ে দেওয়া। এই বাস্তবতা গুলো যারা জানে তাদের সঙ্গে তো আপনাদের এই রূপকথার সঙ্গে বা কাল্পনিক কথাগুলোর সঙ্গে অনেক অমিল হবে। আমার দুর্ভাগ্য বলেন সৌভাগ্য বলেন, রাষ্ট্রীয় ক্ষমতাটাকে আমাকে অনেক গভীর থেকে দেখার সুযোগ হয়েছে। আনফরচুনেটলি অর ফরচুনেটলি আই ওয়াজ নেভার এ মিনিস্টার, বাট আল্লাহর রহমতে আই এনজয়েড মোর পাওয়ার দ্যান এ মিনিস্টার। I had a direct access to any ministry, including Prime Minister Office. আমি কখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রি অ্যাপয়েন্টমেন্ট করে দেখা করি নাই। আমি আমার যখন মনে হয় দেখা করার দরকার, ওনাকে কথা বলার দরকার, আমি আল্লাহর রহমতে সেটা পেরেছি এবং ওনাকে জানাতে পারছি। অনেক বিষয়কে আমি উল্টাইতে পারছি, অনেক মন্ত্রীদের সিদ্ধান্তকে আমি পাল্টাতে পারছি, অনেক পলিটিক্যাল সিদ্ধান্তকে আমি আটকাতে পারছি। যে জন্য বিএনপিতে আমার কোনো ফ্রেন্ড নাই, কারণ অল মিনিস্টার ওয়ার স্কেয়ার অফ মি, যে কার কোন আকামটা আমি প্রধানমন্ত্রীকে জানাই দিই, বাধা দেই। আমার এরকম অভিজ্ঞতা অনেক হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী যে রাত্রে 12টার সময় একটা টেলিফোন পাইতাম, ডাক্তার ভাই আজকে ম্যাডামের সঙ্গে আপনার দেখাটা হয়েছে, বুঝতে পারছেন? কারণ আমরা প্রধানমন্ত্রী দেখা সহ মানে কি দেশের আইন শৃঙ্খলা নিয়ে, এটা অতীত চলে গেছে, অতীত নিয়ে আমি আজ কথা বলতে চাই না। আজকে আমি আপনি সুযোগ দেন বলে কথাগুলো বলি, আপনাকে থ্রেট করে। আমি কিন্তু এই থ্রেটের বাইরে, কারণ আমি একবার একজন আইজি আমাকে বলছিল 111 গভর্নমেন্টের সময়, আপনি এটা এত কথাবার্তা বলেন না, আমি তো চাপে আছি, পুলিশ করবে। তা আমি ওনাকে বলেছিলাম, আইজিতে আবার আমার এলাকার লোক ছিল, বলছিলাম তুমি বলে দাও রাত্রেবেলা পুলিশ পাঠায় না আমার বাসায়, কারণ আমার একটা লাইসেন্স পিস্তল আছে, 6টা গুলি আছে। এই 6টা গুলি করার পরে আমাকে অ্যারেস্ট করতে পারবে। 6টা গুলিতে আমি শিওর করতে পারি 6 জন পুলিশ মারা যাবে, একটা গুলিও মিস করবে না। কি করলো হাজির, মিস হবে? এত বছর কি শিখলাম, কি ট্রেনিং করলাম? হ্যাঁ, এখন যদি 6টা গুলির পরে আমাকে অ্যারেস্ট করতে পারবো, মেজর আক্তারকে অ্যারেস্ট করার মতো ক্ষমতা তোমাদের হবে না। আর যদি বলো যে হ্যাঁ আমার নামে ওয়ারেন্ট আছে, আমি বলো আমি থানায় গিয়ে রিপোর্ট করবো। আমার বাড়িতে রাত্রে পুলিশ পাঠাও না, রাত্রে পুলিশ পাঠাইলে এই 6টা গুলি শেষ হলে পরে যদি আবার যদি আরেকটা ম্যাগাজিন ভরতে পারি তাহলে বাড়বে। বাট আমার বিরুদ্ধে যদি অভিযোগ থাকে বলো, আমি নিজে থানায় আইসা রিপোর্ট করবো যে ভাই চলেন আমার কি করতে হবে, কোর্টে দেন কোথায়।
আমি পালাই নাই জীবনে কোনোদিন বাইরে থেকে, বিকজ আমি জানি আমার একটাই ডেস্টিনেশন বাকি আছে। আই হ্যাভ অ্যাচিভড আল্লাহর রহমতে অনেক কিছু, কিন্তু একটা এখন অ্যাচিভ করতে পারি নাই, সেটা হলো আমার মৃত্যু। মেজর আক্তার, আপনাকে যদি আমি একটা কথা জিজ্ঞাসা করতে পারি, সে কথাটা হচ্ছে, আপনি কি মনে করেন, আপনি এবং কর্নেল হাসিন একটা কথা বলছেন, একটা প্ল্যানের কথা বলছেন, একটা গেরিলা ওয়ারফেয়ারের কথা বলছেন, একটা কাউন্টার ইনসার্জেন্সির কথা বলছেন রোহিঙ্গাদের ফেরতের ব্যাপারে, যেটা ওয়াকার থাকাকালীন এবং ওয়াকারের কতগুলো ভারতের 5-8 কুত্তাবাচ্চা জেনারেল আছে যারা ফরমেশন কমান্ডার, ডিপ কমান্ডার, ফরমেশন কমান্ডার কারা আপনি খুব ভালোভাবে জানেন, তারা এগুলো আপনাদেরকে করতে দিবে না। পৃথিবীর কোন যুদ্ধ জেনারেলরা করে না, আমি জানি ভাই, কিন্তু আমি যে কথাটা শেষ করতেছিলাম, এই যুদ্ধ করে একদম পিওর সিভিলিয়ান, আমরা পিওর না কিন্তু পিওর সিভিলিয়ান, বুঝতে পারছেন? যুদ্ধের সিদ্ধান্ত হয় জেনারেলদের ঘরে না, আর্মি হেডকোয়ার্টারে না, এই যুদ্ধের সিদ্ধান্ত হয় ওই যে একটা ছোট্ট একটা বড় ঘর আছে প্রধানমন্ত্রী সচিবালয়, ওইখানে বসে সিদ্ধান্ত হবে, ফরেন মিনিস্ট্রিরা, মিনিস্টার ডিফেন্সেরা ওইখানে বসে প্রশ্ন হবে, জ্যাকব আমি যুদ্ধ করতে চাই, তুমি একটু ট্রাম্পের সাথে যোগাযোগ করো, 24 ঘন্টা যেন উনি আমাকে ফোন না করে। কি জ্যাকব সাহেব, জি আমি জানি, এখন অনেক ইনফ্লুয়েন্স আছে, আপনি প্লিজ কন্টাক্ট, আপনি আমাকে একটা কথা বলেন, কর্নেল হাসিন এবং আপনি যে কথাটা বললেন, in a practical sense, do you think Bangladesh Army or any government of Bangladesh, whether it is BNP or Awami League, do you think they are going to give you that blessing or green light that okay, go ahead, do that? এটা পসিবিলিটি নাকি এইটাই পসিবিলিটি যে ভারতের কালাদান প্রজেক্টকে সফল করার জন্য ওয়াকার, সালাউদ্দিন, আমির খচ্চর, আব্দুল আবাল মিন্টু এরা সবকিছু করবে? আমি আপনাকে বলেছি, প্রেসার কে কাছে যদি নতি স্বীকার করেন তাহলে প্রেসারে আপনি মরে যাবেন, প্রেসারে কাউন্টার দিতে হবে। আমার কথা হচ্ছে কালাদান প্রজেক্ট সফল করতে হলে আমাকে আরাকানে রোহিঙ্গা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। দ্যাট ইজ মাই প্রেসার। I will make a threat, I will make a pressure, I will have hundreds of thousands of Colonel Hasinur Rahman, Indian Army 9, ইন্ডিয়ান আর্মিতে কর্নেল হাসিন ভাই করতে পারবে না, হু ক্যান রিভোল্ট ফ্রম দ্য আর্মি। ইন্ডিয়ান আর্মিতে একটা মেজর পাবেন না, হু ক্যান গো টু দি এন্ড করে। কর্নেল হাসিন ইজ নট অ্যালোন, কর্নেল হাসিন ওয়াজ নট অ্যালোন। স্যার আমাদের সেনা প্রধান দরকার, বাংলাদেশ শুধু বাধা দিবে না, বাধা তারা দিবে। হাসিন ভাই, হাসিন বাংলাদেশের স্পিরিট, শুনেন, বাংলাদেশের স্পিরিট হলো কর্নেল হাসিন, এবং একজন না, there are hundreds, not only Hasin as a colonel, সিপাই আছে, নায়ক আছে, there are so dedicated সিপাই আমরা দেখেছি যে আমাদেরকে প্রোটেক্ট করার জন্য, আমাদের যুদ্ধ করার জন্য কিভাবে আগে যায়। আমাদের ছেলেরা রাইফেল নিয়ে ঘুরে না, এলএমজি নিয়ে ঘুরতে চায়। আমাদের সিপাইরা চায় এলএমজি দেন স্যার, কি রাইফেল দিয়ে একটা দুইটা গুলি করবো স্যার, পুরো এলএমজি। আমরা জানি যে এলএমজি দিয়ে আমরা প্রায় 100টা গুলি আমরা করতে পারি। এটা কান্দে নিয়ে, রাইফেলের মতো কাঁধে নিয়ে আমার দেশের সিপাহীরা যুদ্ধে ঝাঁপায় পড়ে। বিজেপিতে আছে, কর্নেল হাসিন তো ট্রেনিং করাইছে, সে জানে আমাদের সিপাহীরা রাইফেল মাইফেল এসএমজি ক্যারি করতে পারে। মেজর আক্তার, আপনারে আমি একটা কথা, আমি আপনার কথাটা শ্রদ্ধার সাথে শুনলাম, কিন্তু একটা কথা আপনারে আমি জিজ্ঞাসা করি, কর্নেল রিদওয়ান যখন 3রা আগস্ট অথবা 2nd আগস্ট অথবা 27th জুলাই 2024 জনগণের উপরে গুলি চালাইতেছিল, তখন একজন সিপাই কি কর্নেল রেদওয়ানরে পিছ থেকে গুলি করে ফালাই দিতে পারতো না? না, পারতো না। এই জন্য আমার পুরা আর্মি ডিসিপ্লিনটা বুঝতে হবে, শৃঙ্খলাটা বুঝতে হবে। এখন আপনি শৃঙ্খলা যদি আপনি বুঝান, তাইলে ওই যে গণহত্যায় রেদওয়ান গেছে, এটার সাথে আর্মি জড়িত ছিল, তাইলে ওয়াকারও জড়িত ছিল।
এখানে গণহত্যা আপনি বলছেন, কিন্তু সে তো অর্ডার ওবে করছে। কিন্তু এইটা যখন কর্নেল হাসিন, কর্নেল হক বা এরা যখন দাঁড়িয়ে গেছে, তখন এই কর্নেল রেদওয়ান ইনএফেক্টিভ হয়ে গেছে। কারণ আমি কাউন্টার দিব কি দিয়া? আমি সোলজারকে দিয়ে তো আমার অফিসারকে মারাবো না। দ্যাট ওয়াজ ডেঞ্জারাস গেম কর্নেল তাহার খেলেছিল। আই উইল নট গো ফর দ্যাট। আমি রেজওয়ানকে কাউন্টার দিয়েছি কাকে দিয়া? কর্নেল হাসিনকে দিয়া, কর্নেল হককে দিয়ে। তারা যদি সেদিন সফল না হইতো, তারা যদি সেদিন আর্মিকে নিউট্রালাইজ না করতে পারতো, আমি বিনয়ের সঙ্গে বলছি, আমার বন্ধুরা অসন্তুষ্ট হবেন, ছাত্র নেতারা, হাসিনা জিতে যেত, গুলি আরো হইতো। আপনারা জানেন না কর্নেল হাসিনা কি বলেছে? তারা বলেছে পরিষ্কার অফিসার থেকে, তোমাদের ফ্যামিলি সিকিউর না, তোমাদের বাপ মা সিকিউর না, তোমরা যদি গুলি চালাও ইউ উইল লুজ ইউর ফ্যামিলি। এগুলো আমরা বলতে পারি না ভাই, আমরা তো আর ছাত্রদের মতো চিল্লায় বলতে পারি না। আর্মিকে এমনি নিউট্রালাইজ করা হয় নাই, জেনারেল ওয়াকারকে গেড়া করে ফেলানো হয়েছিল। আজকেও আমি মনে করি রোহিঙ্গা ইস্যুর প্রবলেম সলভ করবে এই আমাদের মতো অফিসাররা, সেনা প্রধান না, জেনারেল না। তারা বেতন খাবে, কাজ করবে, কিন্তু আমাদেরকে আগাইতে হবে। দেখেন, এখানে যুদ্ধ মিলিটারি কিন্তু সবসময় যুদ্ধ হয় না, সব যুদ্ধ মিলিটারিতে হয় না। মিলিটারির উপরে একটা সুপার মিলিটারি থাকে। আপনি যখন আমার দেশে মোগলরা এসে দিল্লি আক্রমণ করছে, শুধু সোলজার নিয়ে আসে নাই। ওকে ভাই, আমি জানতে পারি, তোকে দিয়ে দিব, তোরা নিয়ে আসবি আমার সঙ্গে, চল। আমার চিটাগনিয়ানদেরকে নোয়াখালীতে কিন্তু বুঝাইতে পারি, এই জমি তো 10 টাকা না 50 লাখ উইল গো। কিন্তু আমরা সেই পলিটিক্সটা করতে পারছি না। এই পলিটিক্সটা রাজার নীতি করতে গিয়ে বিপদে পড়ে গেছি। পলিটিক্স ইজ দ্য পিপলস উইল। পলিটিক্স এর আলটিমেট পিপলস উইল। পিপল উইলসকে এস্টাবলিশ করতে হবে। মেজর আক্তার, একটা কথা আপনাদেরকে আমি বলি, মানুষ যখন ক্ষুধার্ত থাকে, মানুষ যখন বুভুক্ষু হয়, তখন তারা সালাউদ্দিনকে ফলো করে, তখন তারা আমির খচ্চরকে ফলো করে, তখন তারা গিয়াস কাদের চৌধুরীকে ফলো করে, তখন তারা বদিকে ফলো করে, তখন তারা মেজর আক্তার আর হাসিনকে খুঁজে না। ব্যাপারটা মাথায় রাখেন। ওকে, আমরা আলোচনাটা শেষ করি। কাজী আব্দুল্লাহ মামুন, আমি আসতেছি আপনার কাছে ভাই, আসতেছি। মেজর অ্যাডভোকেট আব্দুল্লাহ মামুন, আমাদের এতক্ষণ আলোচনা শুনেছেন, আপনি অনেকক্ষণ চুপ আছেন। এই সাবজেক্টের উপরে আপনার আর কি বলার আছে? কারণ এখন আমি কনক্লুশনে যাব, 1 ঘন্টা 19 মিনিট হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা যেটা বলতে চাচ্ছি যে রাখাইন সম্পর্কে যেহেতু ফরেন পলিসির একটা পার্ট, যেটা নাকি জিয়া রহমান সাহেব একটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিলেন যে তুমি যদি না নিয়ে যাও, প্রত্যেকটা রাইফেল হাতে নিয়ে পাঠিয়ে দিব, ওইটাই ছিল কারেক্ট। এখন আমি বলতে চাচ্ছি, এই যে আরাকান স্টেট, যেটা এখন রাখাইন স্টেট বলা হয়, ইট ওয়াজ দি পার্ট অফ হিস্ট্রিক্যাল বেঙ্গল আনটিল 1764। আমরা আমাদের যে মানে সাম্রাজ্যবাদের যে যুগটা ছিল, সেটা যে আগে ওরা চলে গেছে, ব্রিটিশ সাম্রাজ্য চলে গেছে, আমি তো ওইখান থেকে পাবো, ওইটা আমি পাবো। তারা কি করে গেছে এটা মানি না, ডুরেন্ট লাইনের মতো। আমার বক্তব্যটা হলো, যদি এইভাবেও যদি বলা যায় যে আমার স্বাধীনতা প্রতিরোধ যুদ্ধ শুরু হয়েছে 1757 23শে জুন পলাশী প্রান্তর থেকে, তো সেইখানে অনেকে বলা হয় হেরে গেছে, না, এখানে বিশ্বাসঘাতকতা হয়েছে। যাই হোক, এটা একটা বিপর্যয় হয়েছে। সেখান থেকে প্রতিরোধ যুদ্ধ হইতে 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 আমাদের 1857, তারপর 47, 71, আর এইবার হলো 23-এ এই প্রথম পৃথিবী দেখছে, মানুষ দেখছে যে আমরা ভারতকে অর্ধপরাজিত করছি। এই ওয়াকার বিশ্বাসঘাতকতা না করলে পুরোটাই পর্যায় করতাম। তো সেখানে ওরা পালাইছে, এইটা জনগণের জয়, এইটা জনগণ নেমে গেছে। এখনো দেখা যায় বিজিআর মানে একজন কাঁচি নিয়ে দাঁড়ায় যায়। এই যে জনগণ যে যুদ্ধ করে, এই যে সাহস মনোবল, অথচ বাংলাদেশকে বলে না ভীতু জাতি, এটা আমাদের এক শ্রেণীর লোকরা বলে, ওই যে ব্রিটিশের পাকিস্তানের কি যে আমলের দালাল শিখাইছে, নো, উই আর মার্শাল রেস, আমরা গঙ্গারেডাই জাতি। আলেকজান্ডার আমাদের কথা শুনা, তখন আমাদের ফ্রন্টিয়ার ছিল বিপাশা নদী পর্যন্ত, পাঞ্জাবের পূর্ব সীমান্ত পর্যন্ত। তো কত বড় আমাদের সেনা ছিল। কাজেই আমাদের যদি বোঝা যায়, যীশু খ্রিস্টাব্দে 300 আপনার এই যে 40 খ্রিস্টাব্দের কথা বলছি, যে না 60-এর মতো,
এক্স্যাক্টলি কথা বলতে না পারো। তো সেই সময় যে গঙ্গার এটাই যে আজকে আমরা গঙ্গা সভ্যতার উত্তরাধিকার, আজকে আমরা বাঙালি জাতি, আমরা মার্শাল রেস। কাজে এইখানে আমরা বুঝবো যে বাঙালি জাতীয়তাবাদ তো সৃষ্টি হলো সুলতান ইলিয়াস শাহর আমলে, কিন্তু আজকে যদি রাখাইনটা আমরা দাবি করি, হ্যাঁ আজকে তো চীনও দাবি করে, হ্যাঁ ওইটা হলো ওয়ান চীন, আমরা কেন ওয়ান বেঙ্গল বলবো না? মাওলানা ভাষাটা বলছিল পশ্চিম বাংলা কেন বলবো না? আপনার কথার জবাব দেই মামুন ভাই, এক বাঙ্গাল কেন বলবো না? কারণ বরিশাল থেকে এক খানকির পোলা ওই ক্যালকাটায় যাইয়া এখনকে আমি শুভেন্দু, আমার মায়ের বাংলাদেশিরা পুটকি মারছে, আমি এখানে মুসলমানদের বাচ্চা হইয়া এখানে চলে আইছি, এই জন্য পারবো না। আমাকে বাংলাদেশে এখন ভারতীয় বাংলাদেশি বেশি রে ভাই, আপনি আর আমি মাইনরিটি। মেজর আক্তার কয় বিপ্লব করবো রোহিঙ্গারে হেনে চাইয়া, সালাউদ্দিন ওহিনে বন্দুক লইয়া খাড়াইয়া যাইবো, ওই এক মেজর সিনহারে জবাই দিছে না, দেখা যাইব আমাদের মেজর আক্তার আর আমাদের কর্নেল হাসিন ওখানে মেজর সিনহা হয়ে গেছে। ভাই আপনি শোনেন ভাই, একটু বলি, নাইকিং সুরি তার সীমান্ত থল সীমান্ত রোহিঙ্গাদের সাথে, অর্থাৎ আরাকানের সাথে, অন্য কোনো ব্যাটালিয়ন নাই। আমি ওই ব্যাটালিয়নের সিও 2 বছর প্লাস। আমার রক্ষা সারাদিন করার দরকার নেই, রোহিঙ্গারে আমার রক্ষা করবো। সুতরাং আপনি চিন্তা মামুন ভাই আপনারা পুরা মিনিট আমি দেবো, চিন্তা করেন না, ওনারা একটু শেষ করুক, আমরা শোটা শেষ করবো, আমার এক জায়গায় যেতে হবে ভাই, 1 মিনিট একটু সময় দেন। হ্যাঁ ভাই, শুধু একটু ইশারা দরকার। আমরা পরীক্ষিত বাংলাদেশি, সাহসের পার্ব শেষ, আমরা অপটিমাম চলে গেছি, উই হ্যাভ গিভেন লট অফ এক্সামিনেশন, সাহসের পড়বে, কিন্তু ভারত করে না। আমরা ব্রিটিশকে তাড়াতে বাঙালি, আমার শেষ দিকে আসা হলো সুভাষ বসুর ভয়ে ব্রিটিশ রাতেবেলা তাঁবু থেকে বাইরে হইতো না। এই সুভাষ বসুর পশ্চিমবঙ্গের লোকেরা কিন্তু বেসিক্যালি, আমরা স্বাধীনতা অর্জন করছি, পশ্চিমবঙ্গ পারে নাই, ওরাই জমিদার, ওরাই আমাদের দাবাইছে, এরা এখন দিল্লির কাছে নত হয়ে আছে, এটা লজ্জা। আর শুভেন্দুর মতো লোকেরা যা করা করে দিছে, তারা সুভাষ বসুকে অপমানিত করছে, তাদের এখন ফিরে আসা উচিত, বোঝা উচিত ভারতকে শাসন করার দায়িত্ব পূর্ব বাংলা পশ্চিম বাংলা, 2 বাংলার, অন্য কেউ না। ভাই এরা আসবে না, আপনি মনে রাখেন, এরা আসবে না, এরা হইতেছে ব্রহ্মা। ভাই 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 এরা হইছে ব্রহ্মার জাতি, ব্রহ্মা। ওই আপনি বলছেন ওদেরই অনুসারী হলে আমাদের সুশীল, কারণ ছাড়া আমাদের ভয় দেখায়, ওদেরই অনুসারী আমার সুশীল, এদেরকে আমলে নেওয়ার কোনো দরকার নাই। এটি যদি অকার পরে পড়ুক গিয়া, মইনু আহমেদ ভারত থেকে ভয় পায়, পড়ুক গিয়া, ও আমাদের দরকার নাই, আমাদের ইয়াং মেজর সোলজার বহু আছে, উই ক্যান ডু ইট। আর্মি সাহায্য দরকার, ওকে আমরা সব কিছু করতে পারবো ইনশাআল্লাহ। আমি আপনাকে হাসিন ভাই, আপনাকে একটা কথা আপনি 2 দিন আগে বলছিলাম, আমারে কিছু আপনারা বলেন নাই, আমিও কিছু বলি নাই। আপনি কইছিলেন আপনি ইন্ডিয়ান হাই কমিশন ঘেরাওতে যাবেন, আমি আপনারে বলছিলাম এনি লজিস্টিক, ইফ আই ক্যান বি হেল্পফুল প্লিজ লেট মি নো। ভাই আমরা গতকাল ইউনিভার্সিটিতে ছিলাম, যা বলা বলছি, আমাদের অন্যটা দল করছে, এই জন্য আমরা করি নাই। আমরা দরকার লং মার্চ করবো ভারতের দিকে, করেন লং মার্চ করবো, আপনি লং মার্চ করেন ভারতের দিকে, আর আপনি ভারতীয় হাই কমিশনের দিকে অথবা ওই রাখাইনের দিকে, ভাই যেখানে যান, ইনক্লুড মি অ্যাজ এ ওয়েল উইশার, আমি যতটুকু পারি লজিস্টিক্যাল সাপোর্ট যতটুকু পারি আমি আপনাকে প্রোভাইড করব, আমি ওপেনলি বললাম। না ঠিক আছে ভাই, অবশ্যই আমাদের ভারতের দূতাবাসে দায়িত্ব হবে, আমাদের ওই পররাষ্ট্র, আপনার পররাষ্ট্র এইখানেও দায়িত্ব হবে, ওদের সোজা করতে হবে নীতিতে, ওদের জন্য ভাই যান, আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য আপনি 2 সপ্তাহের মধ্যে যান, আমি আছি আপনার সাথে। ওকে, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন,